খেলেও বিকেলের দিকে পাখি বাড়ি ফিরেছিল। আসার পথে হঠাৎ রাস্তার পাড়ে দোকানে নিখিল ওদের দেখলো। সঙ্গে মুস্কান, ইরা, সিমরান, আবুল স্যার আর বেশ কয়েকজন ছিল। সেই সঙ্গে গম্ভীর পুরুষটিকে দেখলো। সে ঠোঁট বাঁকিয়ে হাসলো। এতদিন তাকে জ্বালিয়েছে নওয়াব তালুকদার, আজ ওনাকে চালানোর পালা। সে স্কুটি থামিয়ে ওদের কাছে গিয়ে চেয়ার টেনে নওয়াবের পাশাপাশি বসে পড়লো। নিখিল সহ সকলে আশ্চর্য হলো। পাখি স্মিত হাসে। হে গাইস, আমি কি তোমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারি? নওয়াব এক পলক চাইলো। সিঁদুর রঙা একটু থ্রি পিস পরনে, চুলগুলো খোলা তবে স্টাইল করে বাঁধা, কানে ঝুমকো চলছে, মায়াবী আকুজিগুল কাজলে ভর্তি, ঠোঁট দুটিও স্বল্প রাঙা। তিনি গালে হাত দিয়ে ওর দিকে তাকান, ভাবেন আজ হঠাৎ নিচ থেকে ওনার কাছেই গেল, নিশ্চয়ই কুবুদ্ধি এটে এসেছেন। বেবি হাসলেন। পাখিও নীরবে ওনার চোখে চোখ রেখে মৃদু হাসলো, যে হাসির ভাষা ছিল অস্পষ্ট, রহস্যময়। নওয়াফের দুজন বন্ধু ছিল, তারই মধ্যে শারাফাত একজন, অপরজন আরাফাত। শারাফাত বলল, এই পিচ্চি, তোমাকে কোথায় জানি দেখেছি। পাখির চোখ তুলে সরাসরি ছেলেটার দিকে চাইল। এত বড় একজন দামড়ি মেয়েকে আপনার পিচ্চি মনে হচ্ছে? ওর কথা শুনে সঙ্গে সঙ্গে শারাফাত নামক ছেলেটা সামান্য ফরকাল, পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে নিল। ফানি ভেবে হেসে উড়িয়ে দিল। তখন তো পিচ্চি ছিলে, এখন বড় হতে পারো। পাখি জবাব দেয় না। আরাফাত নওয়াবকে জিজ্ঞেস করে, কে এই লেডি? উনি বললেন, শি ইজ মাই ও। ওনার মুখের কথা পাখি কিরিনি বলল, আমি অনন্যা রহমান, নিখিল ভাইয়ের কাজিন। ও আচ্ছা। আমি কি সবাইকে খুব বেশি বিরক্ত করছি? কারো মুখে হাসি নেই যে? নোভা বিরক্তি সূচক গলায় বলল, বুঝতে পারার জন্য ধন্যবাদ, এবার আসতে পারো। পাখি গায়ে মাকড়ো না চেঁচিয়ে দোকানের ছেলেটিকে ডাকলো। এই ব্যাটারি, এদিকে আসো তো। সেকেন্ড খানিকের মধ্যে ব্যাটারি এসে হাজির। জি আপা বলুন। বোম্বাই মরিচ আর ঝাল সসটা আছে? পাখি মাথা ঝাঁকিয়ে বলল, লাগবে আপনার? 5টা বোম্বাই মরিচ আর ঝাল সস দি। ঠিক আছে। নিখিল জানতে চাইল, মরিচ দিয়ে কি করবি? আচার দিবি? দিস তো। আসলে অনেক দিন যাবৎ কাঁদি না, ভাবলাম চোখে মুখে মরিচ দিয়ে আজ মন ভরে কাঁদবো। তোমার কোনো সমস্যা? না, হেল্প লাগলে বলিস। পাখি অধৈর্য হাসে। উপকারীকে ধন্যবাদ দেওয়া উচিত, বাট সো স্যাড, ধুমাই দিতে পারছি না। নওয়াব নিজে চাউমিনটা পাখির দিকে এগিয়ে দিল। নাও স্টার্ট। পাখি বাঁকা হাসলো। আজ এই নারীটিকে ক্ষণে ক্ষণে রহস্যময়ী বলে মনে হচ্ছে। ততক্ষণে ব্যাটারি মরিচ আর ঝাল সস নিয়ে এলো। নিন আপু। ধন্যবাদ ব্যাটারি, এর জন্য এক্সট্রা বোনাস পাবি। ব্যাটারি মাথা ঝাঁকিয়ে বেরিয়ে গেল। পাখি নওয়াফের সামনে থেকে চটপটি প্লেটে কেড়ে আনলো, তার উপর মরিচের কুচি বিনা বাক্যে ছড়িয়ে দিল। চাউমিনের মধ্যে ঝাল সস মিলিয়ে আবার ওনার দিকে প্লেট দুটো এগিয়ে দিল। চোখের ইশারায় বলল, নিন, শুরু করুন, দেখি আপনার তেজ কত। উনি নৈশব্দ হাসলেন। লম্বা বুক ভর্তি দম টেনে প্লেট দুটি এগিয়ে নিলেন। ওনার সামনে থেকে আবার নোভা প্লেট দুটো সরিয়ে নিল। চোখ রাঙিয়ে বলল, উনি তুই পাগল হয়েছিস নওয়াব? এসব খেলে তুই বাঁচবি? এমনিতেই সামান্য ঝালটুকু খেতে পারিস না, সেখানে 5টা মরিচ, জিভ জ্বলে যাবে ভাই, সহ্য করতে পারবি না। আবার হাসেন। যিনি দিয়েছেন তিনি তোমার থেকে আমার কথা বেশি ভাবে আর ভেবে চিন্তেই দিয়েছেন। কতটুকু সইতে পারবো তা তোমার থেকে তার ভালো জানা, তাই বেশি টেনশন নিও না। বলে তিনি প্লেট টেনে নেন। নোভা পাখির দিকে কটমট করে চাইল, তুমি কি আদৌ আমার ভাইটাকে ভালোবেসেছিলে? বাসলে তো ওকে এমন করে কষ্ট দিতে পারতে না। তোমার তো জানার কথা ও ঝাল সহ্য করতে পারে না, তবুও দিলে। আর কতটা ভাঙতে চাও ওকে, কতটা মারতে চাও? ওর দুর্বলতা জেনেও স্বেচ্ছায় ওকে পোড়াচ্ছ। আমার ভাইয়ের যদি কিছু হয় না, তোমাকে আমি দেখে নিব। পাখি নোভার কথা কানে ঢুকালো না। নিখিল বলে, এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে পাখি। এতটা পাষাণ তুই হতে পারিস না। তুই তো কোমল, দয়ার্দ্র মনের অধিকারী। পাখি নিখিলের কথা কানে তুললো না, তবে বলল, আশ্চর্য, সবাই আমাকে এভাবে জেলখানার আসামি বানিয়ে দিচ্ছ কেন? আমি তো জোর করছি না কোনো দয়ালু লোকজনদেরকে। তিনি স্বেচ্ছায় যদি গ্রহণ করেন সেটা অন্য বিষয়, তাতে আমার কিচ্ছু যায় আসে না। নোভা কপট রাগ দেখিয়ে বলে, তুমি খুব ভালো করে জানো ও তোমার কথা ফেলবে না, নিজে ভেতরে ভেতরে মরে যাবে ঠিকই, তবুও তোমাকে উপরে বুঝতে দিবে না। শশব্যস্ত পাখির ফোন বেজে উঠল। সে আবার পাল্টা জবাব দিতে পারলো না। ফোন তুলে দেখলো শান্ত ফোন করেছে। সে রিসিভ করে কানে তুলল। বল। আজ আমি অনেক এক্সাইটেড, আমাকে উইশ কর।
তার কারণ? আমি বাবা হতে যাচ্ছি রে অনন্যা। পাখির চোখ দুটি খুশির ঝলকে মুহূর্তের মধ্যে চকচক করে উঠল। কেন জানি তার এত খুশি লাগলো যা বলার বাহুল্য। এমন একটি খুশির খবর সে নিজেও একদিন পেয়েছিল। তার দেহ একটি প্রাণ এসেছিল। ভাগ্যে নির্মম পরিহাসে আজ সে জমিনে শুয়ে আছে। আজ সে থাকলে কত বড় হতো। তাকে আম্মু বলে ডাকতো। ছোট্ট ছোট্ট দু হাতে তুলে চুমু খেত। সে নীরব আঘাত আত্মগ্লানিটুকু মুছে বলল, আমি অনেক অনেক সারপ্রাইজড হয়েছি দোস্ত। জাস্ট আই ক্যান্ট বিলিভ মি। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস। পাখির চোখে মুখে খুশির তীব্র উচ্ছ্বাস, আদর ছড়িয়ে যাওয়া নির্মূল প্রাণোচ্ছল হাসি। গ্যাস দাঁতির ভরে স্নিগ্ধ এক মুঠো রৌদ্রের ন্যায় চিলিক মারছে। তাতে ঘায়ল হলো লম্বাটি পুষ্টি। মুগ্ধ নয়নে কতক্ষণ ওই প্রাণোচ্ছল হাসিটুকু গিলে নিয়ে খেতে শুরু করলেন। একটা মরিচের পিস যখন দাঁতের তলে পিষে চলে তখন ঝালে ওনার জিভ পর্যন্ত জ্বলে উঠে। চোখ দিয়ে যেন আগুন বের হয়। পুরো প্লেট শেষ করার পর ওনার শরীর দিয়ে গরমে আগুন ছুটছে। ঝালে জিভ জ্বলে যাচ্ছে। শরীরে থাকা শার্ট খুলে বলিষ্ঠ দেহটি উন্মুক্ত করে দিল। নোভা তড়িঘড়ি করে নফের দিকে ছুটে গেল। বাতাস করতে করতে বলল, উনি ভাই তুই ঠিক আছিস? সঙ্গে সঙ্গে কথা বলতে পারল না। চোখ দুটি রক্ত জবান নেয় ভয়ঙ্কর লাল। সমস্ত শরীর ঘামে চটচটে করছে। মুখমণ্ডল লালচে হয়ে এলো। নোভা পাখির ফোনটি কান থেকে কেড়ে নিয়ে চোখ রাঙিয়ে বলল, রাখো ফোন। বিষ পান করিয়ে শান্তি হয়নি তোমার? এখনো এখানে বসে আছো কোন উদ্দেশ্যে? যাও, বেরিয়ে যাও। নফ ইশারায় বলল। ওকে কিছু বলিস না। নোভা তাতে কান দিল না। পাখি নোভার চোখের দিকে নিজের চোখ জোড়া তাক করে পৈশাচিক ভঙ্গিমেতে রহস্যময় হাসি হাসল। শক্ত অভিব্যক্তিতে বলে, আমি শুধু আপনার ভাইকে এতটুকু বোঝাতে চেয়েছি যে আগুন নিয়ে খেলতে আসবেন না। সেই আগুনে পুড়ে নিজেই ছাই হবেন। নেক্সট টাইম আমার বাড়ির আশেপাশেও যেন আপনার সচ্চরিত্রবান দয়ালু ভাইয়ের আচরণ দুটি না পড়ে। তাহলে এর পরিণাম আরো ভয়াবহ হবে। আমার অন্তর মৃত, মরে গেছে। আর মৃত অন্তরে কোনো দয়া মায়া থাকে না। বলে পাখি একটু বেসিনে গেল হাত ধুতে। নফ উঠল। ঢুলতে ঢুলতে তিনিও পাখির পিছু পিছু বেসিনে গেলেন। নোভা কপাল চাপড়ালো। কার জন্য সে এতক্ষণ যুদ্ধ করলো? নির্লজ্জ একটা। এই দিকটা একেবারেই নীরব। বড় খালের সঙ্গে মূলত দোকানটি ছিল। এখানে একটি খোলা জানালাও আছে। পাখি বেসিনের ট্যাপ ধরার আগে নফ ছো মেরে ধরে নিল। পাখির রাগ উঠে গেল মাথায়। সমস্যা কি আপনার? আমি আগে এসেছি, আমি ধরবো। উনি পাখির দিকে খুললেন। রক্ত জবার মতন চোখ দুটি ওর সর্বাঙ্গে বুলিয়ে ওর মুখের উপর গিয়ে গভীর চোখে ঝুঁকলেন। পাখির হঠাৎ কেন জানি একটু ভয় লাগলো। কেন লাগলো তা বুঝলো না। তবে দুপা পিছিয়ে দেওয়াল ছুঁই ছুঁই হয়ে দাঁড়ালো। নফ আকস্মিক একটি কাজই করে বসলো। পাখির হাত দুটি ওনার ডান হাত দিয়ে হঠাৎই পেছন থেকে চেপে ধরল। এরপরে ওকে ছেলে দেওয়ালের সাথে মিশিয়ে নিল। পাখির চোখ রাঙালো। ছাড়েন বলছি। উনি সেসব পরোয়া করলেন না, বরঞ্চ বেপরোয়া হয়ে উঠলেন। ওর পা দুটি নিজের পা দুটি দিয়ে চেপে ধরেন। বাম হাতে চুলের মুঠি টেনে ধরে সোজা ওনার বুকের উপর ফেলেন। পাখি শত চেষ্টা করে ওনার থেকে নিজেকে সরাতে পারল না। সেটা গাঢ় চোখে উনি দেখে গাল ভর্তি হাসলেন। এরপরে হাসি থামিয়ে যে সোজা ওর কোমল উষ্ঠাগত দুটো দখল করে নেন। ওনার আকস্মিক আক্রমণে সে মোটেও প্রস্তুত ছিল না। মুহূর্তেই মধ্যে পুরো শরীর বরফের মতনই জ্বলে গেল। কাটা দিয়ে দিয়ে শীতল শিহরণে সমগ্র শরীরের লোমগুলো জেগে উঠল। পুরনো স্মৃতির অধ্যায়গুলো চোখের সামনে পুনরায় পুনর্জীবিত হয়ে ভেসে উঠল। এত কিছুর পরও সে ওনার সঙ্গে সঙ্গ দিতে পারল না, বরঞ্চ কিংকর্তব্য বিমুট সে মুখ দিয়ে শব্দ বের করলো। ওনার থেকে ছাড়া পাওয়ার বহু চেষ্টা দক্ষতার সঙ্গে চালিয়ে গেল, ফলাফল শূন্য। অমন বলিষ্ঠ পুরুষের সঙ্গে সে কোনোদিনও পেরে উঠেছে? আজও পারেনি। লোকটা আজ সর্বদিক দিয়ে ওকে কোণঠাসা করে আটকে রেখেছে। প্রথমে হাত দুটো কবজা করেছে, এরপরে পা দুটো ওনার আয়ত্তে সব উনি বেঁধে রেখেছেন। আর শেষে ওর উপর রোমান্টিক টর্চার চালাচ্ছে। শত চেষ্টা করেও পাখি ওনার থেকে নিজেকে ছাড়াতে পারল না। তিনি ওকে ছাড়লেন না যতক্ষণ না নিজের উষ্ঠাগতের ছাল কমেছে। ততক্ষণ উষ্ঠাগতের সংঘর্ষ চালিয়ে গেলেন। তখন পাখির নিঃশ্বাস আটকে আসে, তবুও উনি ছাড়েন না। সেই দীর্ঘ চুম্বন যেন নৈঃশব্দ। লিখিত আছে প্রবল অধিকার তো বোধের কথা, নিজস্ব এক দাবি আছে নীরব
প্রেমের রাগ ভরা বিস্ফোরণ। এর কিছুক্ষণের মাথায় ছাড়লেন গলার কাছে একটি শক্তপোক্ত কামড় বসিয়ে দিয়ে বললেন, মিসেস তালুকদার, এমন মিষ্টি যদি রোজ হয় তাহলে ঝাল আমার প্রতিদিনের তালিকায় চাই। বলে তিনি চোখ মেরে হাসেন। ওর দিকে তাকে ছোট্টা বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে পুনরায় বাঁকা হাসেন। পাখির প্রচন্ড রাগ লাগলো। রাগে ওর মাথা তপতপ করে আগুন জ্বলছে। সে সহসা রাগের বসে আরেকটি দুঃসাহসী কাজই করে বসলো। ওনার পায়ের উপর পা তুলে দাঁড়িয়ে নিচের ঠোঁটে শক্ত করে একটা কামড় বসিয়ে দিল। সঙ্গে সঙ্গে নরম ঠোঁট কেটে ফিনকি দিয়ে রক্তে বেরিয়ে এলো। উনি ব্যথার চোখ মুখ খিচে নেন। ততক্ষণে পাখি ওনাকে ধাক্কা মেরে বেরিয়ে গেল। উনি আয়নায় দেখলেন নিজের ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছে পিচাস মেয়েটা। রক্ত বেরিয়ে এসে ঠোঁট ফুলে উঠেছে। উনি রক্ত মুছে ফিরে টেবিলে গিয়ে বসেন। ওনার ঠোঁট ফোলা দেখে সকলে চমকপ্রদ পরক্ষণে কিছু একটা পেয়ে মিটিমিটি হাসল। যেমন নিখিল, সে আন্দাজ করতে পেরেছে কিছুটা একটা হলো। নভকে রাগাতে স্মিত হেসে পড়ল। এ কি, তোর ঠোঁটে কি হয়েছে? মৌমাছি কামড়িয়েছে। নিখিল খোঁচাটা মেরে বলল, ইস, কি একটা বাজে অবস্থা। মৌমাছি কামড়ানোর আর জায়গা পেল না। মৌমাছিটা নিশ্চয়ই লেডি মৌমাছি ছিল। বলেই উপভোগ করে হাসল। নভও হাসে। সে জানে উনি মিথ্যা বললে এখানে উপস্থিত সব ব্যাপারটা ততক্ষণে আন্দাজ করে ফেলেছে। তিনি মুখ খুলবে ভাব। তার আগে নোভা হুকু করে কেসে ওখান থেকে বেরিয়ে গেল। সে জানে তার ভাইয়ের লজ্জা কম। একবার মুখ খুললে সব সত্যি বেরিয়ে আসবে। নিজের ভাইয়ের লাভ স্টোরি শোনা যায়, কিন্তু চুম্বনের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। লজ্জা লাগে। তার ভাইয়ের লজ্জা নেই জানা, কিন্তু তার তো আছে। আবুল স্যার বললেন, মৌমাছির বিয়ের ডোজ বুঝি বেশি ছিল, নওয়াব মনে হয় সামলাতে পারেনি। বলে হু করে হেসে দিলেন নভ। আবুল স্যারের পশ্চাৎদেশে একটি লাথি বসালো। আমি সব ধরনের ডোজ সামলাতে পারি, সব রকমের অভিজ্ঞতা আছে আমার শরীরে। এর চেয়েও শত শত গভীর ক্ষত পাবি, তাই মুখটা বন্ধ কর শালা। শারাফাত বলল, সবাই বুঝলাম, বাট কাহিনীটা কি দোস্ত? বউ ভালোবেসে একটা কামড় দিয়েছে, এর বেশি কিছু না। সারাদিন ভালো গেলেও ওই আসরের পর থেকে শুরু হলো আবারও বর্ষণের তাণ্ডব। এমন বাদলার দিনে শান্ত, শুভ, তাসিফ, রঙ্গন এরা এসেছিল মৃধা বাড়িতে দাওয়াত খেতে। কাজল রেখা দাওয়াত দিয়েছিল ওদের। তন্ময় আসেনি, সেদিন ছিল দাওয়াত খাওয়া শেষে ভাবছিল ফিরবে। এরই মধ্যে আকাশের দোকানে নওয়াফের সঙ্গে তাদের দেখা। ওরা সেখানে ওনার সঙ্গে কথার ঝুড়ি নিয়ে বসল। সে সময় আজও হাজির হলো রাইয়ান। আজ হকস্টিক নিয়ে মারপিট করার পূর্ব প্রস্তুতি নিয়ে এসেছে। এসে হঠাৎ নওয়াফের উপর আক্রমণ করে বসলো। সকলে ততক্ষণে বাকরুদ্ধ। রঙ্গন রাইয়ানকে ধরে একটা চর বসালো। গর্ধব, পাগল হয়েছ? মারছো কেন ওনাকে? ততক্ষণে নওয়াফ উঠে দাঁড়ালো। হঠাৎ আক্রমণে তিনি একটু অপ্রস্তুতি হয়েছিলেন ঠিকই, কিন্তু এখন সম্পূর্ণ ঠিক আছে। রঙ্গনের কাছ থেকে রাইয়ানকে ধরে ওর গলাটা টানতে টানতে তিনি বৃষ্টির মধ্যে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেললেন। নিজের শার্ট খুলে হকস্টিক নিয়ে এক পা করে রাইয়ানের দিকে এগিয়ে গেলেন। বৃষ্টিতে ভিজে তিনি সম্পূর্ণ কাক ভেজা, কপাল বেয়ে বেয়ে অধরের উপর দিয়ে গড়িয়ে পড়ছে বৃষ্টির এক এক ফোঁটা। ওনার রক্তচক্ষু দেখে রাইয়ান ভয়ে এবার শেষ। হকস্টিক নিয়ে বেশ তো দাপট দেখিয়েছিল, এবার তো দাপট শেষ। উনি ওর পায়ের জয়েন্টে বাড়ি বসালেন। রাইয়ান গগনচুপি আর্তনাদ করে উঠল। শান্তরা ভয়ে সামনে আগালো না। রমিজ আর আসলো না রাইয়ানকে ছাড়াতে। শখ করে যে মার খেতে আসে তাকে বিরক্ত করার কি দরকার? রঙ্গন ছাড়াতে গেলে রমিজ বলে, ছেড়ে দিন রঙ্গন ভাই, এই ব্যাটার বড্ড শখ জেগেছে মার খাওয়ার। এর আগেও একবার এসেছিল, তখন সতর্ক করেছি, শুনিনি। বুঝুক এবার ঠেলা। রঙ্গন কোনো জবাব দিল না। নীরবে কেবল দেখে গেল নওয়াফ রাইয়ানের মুখ বরাবর ঘুষি মারল। পেট বরাবর কয়েকটি লাথিও এক হাত মনে হয় ভেঙেই ফেলেছে। সেটা যন্ত্রণায় মুমূর্ষ আর্তনাদ করে উঠল। মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো, কপাল ফেটে গেছে। রমিজ আফসোস করে, কতবার বুঝিয়েছি বাঘের খাঁচায় আর আসিস না, তবু কথা শুনলো না। এখন বসে বসে পেট ভরে মার খা। পাখি কাজ করছিল। মারপিটের শব্দ পেয়ে বেলকুনিতে ছুটে আসে। উকি মেরে নিচে দেখলো বৃষ্টির মধ্যে হকস্টিকের মার একের পর এক খেয়ে চলেছে রাইয়ান। পুরো শরীর রক্তাক্ত। সেটার পাখি হতাশ হয়। এরা কেন যে শখ করে মার খেতে চলে আসে? গতকালও সেম কাহিনী ঘটেছে, তবু আজ নাচতে নাচতে চলে এসেছে। এইসব এখন আর তার ভালো লাগে না। অতিরঞ্জিত মনে হয়। ভাবছিল চলে যাবে,
তার আগে রঙ্গন শান্তদের দেখা পেল। পাখি জলদি রুমে ফিরে এলো, হাতে ছাতা নিয়ে গেটের সামনে ছুটে গেল। তখনই শুনতে পেল রাইয়ান রক্ত মাখা মুখে কাশতে কাশতে বলছে, কে আপনি? কেন মারছেন আমায়? সেদিনও শুধু শুধু আমায় মারলেন, আজও মারছেন। আমি তো অন্যায় কিছু করিনি, কেবল লম্বা চুলের মেয়েটার সঙ্গে দেখা করতে এসেছিলাম, তাকে লাভ লেটার দিতে গিয়েছিলাম, বিনিময়ে আপনি মেরে রক্তাক্ত করেছেন। কিন্তু কেন? উনি ক্ষিপ্রতার সঙ্গে ওর মুখের উপর আরো একটু লাথি বসিয়ে দিলেন। চুল মুঠ ও শক্ত করে টেনে ধরে বললেন, কি বললি? লাভ লেটার? বলেই ওর গালে শক্ত হাতের একটি চর বসিয়ে দিলেন। রাইয়ান মা বলে আর্তনাদ করে উঠল। তখনই মেইলি কঞ্চ ফুড়ে বেরিয়ে এলো। ছেড়ে দিন ওকে। নখ পিছুগুলো পাখিকে দেখে কিছু বলল না। রাইয়ান খুশি হলো। পা টেনে টেনে পাখির সামনে যেতে চাইলে তার আগেই ওর পা হাকস্টিক দিয়ে তিনি বাড়ি বসালেন। রাইয়ান আবারও গলা ফাটিয়ে আর্তনাদ করে উঠল। দপ করে পাখির সামনে চিত হয়ে পড়ে গেল। পাখির সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ করে নিল। সে রক্তারক্তি দেখতে পারে না, বুকটা চিনচিন করে ব্যথা করছে। লোকটার জন্য আফসোস হয়, বড্ড সরল। বর্তমান যুগে এত সরল হতে নেই। রাইয়ান কাশতে কাশতে রক্তবমি করে দিল। নিঃশ্বাস তার চলে। ধীরে ধীরে রঙ্গন বলে, না ভাই, অনেক হয়েছে, এবার থামুন, মরে যাবে। তিনি অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলেন, ওর মরে যাওয়াই উচিত বাস্টার্ড। রাইয়ান নিতরায় জমিনে শুয়ে থাকে। ওর রক্তগুলো বৃষ্টির পানির সঙ্গে মিশে যায়। ছেলেটা হাঁপাতে হাঁপাতে আস্তে করে বলল, অনন্যা রহমান, আপনার কি হয়? নফ ওর পেটের উপর একটি লাথি বসিয়ে মুখটা জমিনের সঙ্গে পা দিয়ে চেপে ধরলেন। রাইয়ানের ভীষণ কষ্ট হলো। নিঃশ্বাসটা বুঝি বুকে আটকে এলো। চোখ দুটি বেরিয়ে আসার জোগাড়। রক্ত জবান নাই হিংস্র আঁখি জোড়া ওর মুখের উপর থক করে পাখিকে তর্জনী আঙুল দিয়ে দেখিয়ে তিনি বললেন, তুই জানতে চাস ও আমার কে হয়? তাহলে শোন, শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড শি ইজ মাই হার্টবিট। তার দিকে যদি তোর নেক্সট টাইম চোখও পড়ে, সেই চোখ আমি উঠিয়ে শকুনকে দিয়ে খাওয়াবো, মনে রাখিস। আউট। বলে রাইয়ানকে লাথি মেরে ছুঁড়ে মারলেন। ছেলেটা এবার পুরোপুরি নিথর, জ্ঞান নেই, কোনো চৈতন্য হারিয়েছে বোধ হয়। আকাশ কাঁপিয়ে জমিনে এখনো বজ্রপাত বহে। সেই সঙ্গে বজ্রপাত পড়লে উপস্থিত প্রতিটি মানুষের মাথায়। শান্ত ওরা বিস্ফোরিত নয়নে একবার ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকা পাখিকে দেখলো, আরেকবার তীব্র ক্ষোভে নিয়ে রাগে গজগজ করতে থাকা নফকে দেখল। লোকটার চোখ দুটি এখনো বিভৎস রকম দেখতে। তাকালি ভয় অন্তর পর্যন্ত কাঁপে। এখনো তার চোখ কানকে বিশ্বাস করতে পারছে না তারা। যা দেখছে শুনছে সব সত্যি তো। রঙ্গনের মুখাব্বি শান্ত, ভেতরে কি চলছে শান্ত আন্দাজ করতে পারলো না। তবে সে মনে মনে দুঃখ প্রকাশ করলো। রঙ্গন ভাই, প্রেমের ফুল ফোটার আগেই ছেঁকা খেয়ে বসে গেলেন। পাখি নীরবে এখনো দাঁড়ানো। নফ গায়ের পানি ছেড়ে পাখির পাশে গিয়ে নৈশব্দে দাঁড়ালো। কিয়ৎ পরিমাণ সময় নীরব থাকলো, কোনো কথা বললো না। এরপরে বৃষ্টির একটা ফোঁটাগুলির দিকে তাকিয়ে রাইয়ানকে ইশারা করে বলল, নিষেধ করেছিলাম দ্বিতীয়বার আসতে, শুনেনি? আপনাকেও আমি সাবধান করেছি, ছেলে বন্ধুদের সঙ্গে কম কম মিশেন, তবে অতিরিক্ত না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সব কয়টাকে কেটে টুকরো টুকরো করে জমিনে ভাসিয়ে দিব বলে দিলাম। নেক্সট টাইম কোনো ওয়ার্নিং দিব না, সোজা করে দেখাবো। এরপরে পাখির পাশ থেকে নেমে গেলেন। পাখির জবাবে কিচ্ছু বলল না, কেবল নীরবে শ্রবণ করে গেল। তিনি ওর জবাবের অপেক্ষায় রইলেনও না। রমিজকে ইশারা করে বললেন তিনি, আবর্জনাটাকে গ্রামের বাহিরে ফেলে রেখে আসিস, আর ওর পরিবারকে ফোন করে বলে দিস নওয়াব তালুকদারের কলিজায় হাত দিয়েছিল, তাই এই করুণ নির্দয় পরিণতি। রঙ্গন আর পাখি উভয় মুখোমুখি। আধ ভাঙা বিকেলে ছাদের একটা কোণে তারা টেবিল পেতে বসেছে। বৃষ্টি শেষে নরম রোদের এক ঝলক হাতছানি তাদের আলিঙ্গন করে দিয়ে যায়। সেই সঙ্গে এখন আকাশ ঝকঝকে পরিষ্কার, তবে শাসা শরীর কাঁপানো মুরুত এখনো বহমান। শান্ত ওরা বৃষ্টিতে ভিজে হিজলা সদরে গিয়ে পৌঁছে গিয়েছে। পাখি নিষেধ করা শর্ত তারা নিষেধাজ্ঞা মানেনি। পাখিও আর বাধা বিপত্তি ঘটালো না। কিয়ৎক্ষণ পর পাখি উঠে দাঁড়ায়, ছাদের রেলিং ধরে গিয়ে দাঁড়ালো। বিরাট খোলা আকাশে নির্বাক আক্ষিজোড়া নিবদ্ধ করে রাখে মিনিট কয়েক। ফুরফুরে এক মুঠো শীতল বাতাস এসে ওদের গাল ছুঁয়ে দিয়ে যায়। এভাবে কেটে যায় কয়েক সেকেন্ড। মুখ ভর্তি শ্বাস নিঃশ্বাস নিয়ে সে নরম গলদেশে তৎপর বলল, আমি আপনাকে সত্যিটা জানাইনি বলে আপনার কি ভীষণ রাগ হচ্ছে রঙ্গন ভাই?
রঙ্গন সত্যি একটু খারাপ লেগেছিল, মনক্ষুণ্ণ হয়েছিল, মুখটাও ভীষণ ও তেতই লেগেছিল। কোথায় জানি এক টুকরো খাখা শূন্যতার হাহাকার তিক্ততা টের পাচ্ছিলেন। এই যে এখনো হচ্ছে, হারানোর একটা ভয় তাকে তীব্রভাবে গ্রাস করে নিচ্ছিল, কিন্তু ভেতরকার আকাঙ্ক্ষা উত্তেজনা ভেতরে চাপা রয়ে যায়। অধিকারহীন তিনি কিভাবে খাটাবেন অধিকার? তবুও কিছু অধিকার যাকে যা নীরব ভাষাহীন, হয়তো কোনো এক কোণে চাপা পড়ে থাকবে সেই অধিকারত্ববোধ। একপাক্ষিক অনুভূতি নিয়ে কখনো কষ্ট পেতে নেই, পাওয়া উচিতও নয়। যেটা জানে একপাক্ষিক সেটা নিয়ে কষ্ট পাওয়া মানে নির্বোধতা। হয়তো তিনি নির্বোধই হচ্ছেন। শি ইজ মাই ওয়াইফ, এই একটি বাক্য ওনাকে যতটা না অবাক করেছে তার চেয়ে বেশি থমকে দিয়েছিল। বক্ষের ভেতরে কাটার ন্যায় বিঁধেছিল। ওনার ওই মুহূর্তে ঢোক গিলতে বড্ড কষ্ট হয়েছিল। কেউ গলাটা তখন যেন সযত্নে টিপে ধরেছিল, কিন্তু ওনার ভেতরকার বয়ে যাওয়া নির্বিকার প্রলয় ঝড় কেউ দেখলো না, শুনলো না। নীরব সুরের হৃদয় বিদারক আর্তনাদ তিনিও শোনাননি। হয়তো হৃদয়ের গুপ্ত কুঠুরিতে ধামা চাপায় পড়েছিল অঘোষিত কিছু দুর্বলতা, কিন্তু কখনো বলা হয়নি সেই মালিককে, যাকে নিয়ে হাজারো স্বপ্ন কল্পনা জল্পনায় বুনেছিলেন। অনুভূতিও জন্ম নিয়েছিল একপাক্ষিক। তিনি বলতেন না, বন্ধুত্বের ন্যায় মধুর সম্পর্কটিকে তিনি সম্মান করেন। সেই সম্মান বোধকে কলঙ্কিত বা ক্ষুণ্ণ হতে দিতে চাননি, আর চাইবেন না, এমনকি পরিবর্তিতও নয়। ভাবছিলেন তিনি একটা ধমক দিবেন, পরক্ষণে সবকিছু বিবেচনা করে দেখলেন সবারই পার্সোনাল কিছু থাকে যা সবাইকে বলা যায় না, একান্তরই গোপন রয়। সেসব ভেবে আর মনক্ষুণ্ণ রইলেন না। তিনিও উঠে যান। পাখি একদম পাশাপাশি গিয়ে দাঁড়ান। সুদীর্ঘ নর্ভে পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছিল, সেদিকে কোমল মণিজোড়া তাক করে রাখেন। পাখি আবারও বলে, তিনি আপনার সত্যি রাগ হচ্ছে না রঙ্গন ভাই? স্মিত হাসলেন, মাথা ঝাঁকিয়ে বলেন, না। আশ্চর্য, আপনি রাখবেন না? পাখির চোখে মুখে প্রবল অবাকতা। রঙ্গন নর্ভে থেকে চোখ সরিয়ে নেয়। পাখির উদ্বিগ্ন চিত্ত মুখশ্রীটা এক ঝলক দেখে বলে, কেন রাখবো রঙ্গন ফুল? রাগের তো কোনো অপশন দেখছি না। তুমি যেটা গোপন করছো নিশ্চয় তার পেছনে কারণ আছে। কারণ ছাড়া তো তুমি কোনো কিছু লুকানোর মেয়ে নও রঙ্গন ফুল। পাখির চোখ দুটিতে বড্ড অসহায়ত্ব পথ ঘিরে ধরল, বুক ভরা গভীর কষ্ট আর চাপা আর্তনাদে। চক্ষু জোড়া ভীষণ ভারী ও ঝাপসা ঝাপসা উপলব্ধি করলো। কষ্টে যাতা কলে বুকটাও প্রচণ্ড প্রচণ্ড ভারী হয়। অতঃপর চক্ষু ফেটে জল বেরিয়ে আসে। চোখের কার্নিশ পেয়ে নোনা জলের স্রোতে ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটাগুলি গাল গড়িয়ে ভিজে যায়। রঙ্গন গভীর মনে উপলব্ধি করলো এই নারীর চোখে অশ্রু মানায় না। তার চোখে মুখে কেবল প্রাণোচ্ছল প্রাণ খোলা হাসির ঝলকই ভালো মানায়। তিনি নরম সুরে বললেন, কে তো রঙ্গন ফুল, তুমি স্ট্রং গার্ল, তাহলে দুর্বল কেন হচ্ছ? একটা কথা মনে রাখবে, পরিস্থিতি যতই নির্দয় হোক না কেন তোমাকে শক্ত মনোবল ধরে রাখতে হবে। তোমার আত্মবিশ্বাসী হলো তোমার মূল মনোবল শক্তি, সেটাকে কখনো হারাতে দেওয়া যাবে না। পাখি চোখে জলটুকু হাতের তালু দিয়ে মুছে নিয়ে বলল, এই ডায়েরিটা রাখুন রঙ্গন ভাই। আপনাকে আমি এ বিষয়ে আরো আগে জানাতে চেয়েছিলাম, কিন্তু সেরকম পরিবেশ কখনো হয়ে ওঠেনি, তাই সংক্ষিপ্ত আকারে ডায়েরিতে লিখে রেখেছিলাম। সময় করে ভেবেছিলাম দিব, তার আগেই কাজে ব্যস্ত হয়ে পড়লাম, সেজন্য ছোট্ট করে সরি। পুরোটা পড়বেন প্লিজ। শান্ত, তন্ময়, শুভ, তাজরিফ এরা সকলে গুরুতর বৈঠকে বসেছে। শান্ত ঠক ঠক করে কয়েক গ্লাস পানি খেয়ে গলাটা ভিজিয়েই নিল। তার গলাটা ভীষণ নিষ্পিস করছে, চুলকাচ্ছেও। কয়েকটি গালি দিতে পারলে নিষ্পিস করাটা যদি একটু বন্ধ হতো, কিন্তু কাকে গালিটা দেওয়া উচিত সে ঠিক বুঝতে পারছে না। অনন্যাকে না, নব ভাইকে না, রঙ্গন ভাইকে তার মাথায় ধরে না। চেয়ারে বসে পা নাচাতে নাচাতে চোখ দুটো গোল গোল করে বলল, চিন্তা করছিস তোরা কত বড় মাস্টার মাইন্ড খেলোয়াড় আমাদের অনন্যা, অথচ এই বেডিরে আমি ভোলা ভালা নিষ্পাপ ভাবতাম। তলে তলে মন্ত্রীর ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল। আপনি চা দিয়ে গেল, চাতে এক চুমুক দিয়ে শুভ বলল, আমার তো আগেই সন্দেহ হয়েছিল। সেদিন রঙ্গন ভাইয়ের বাসায় নবাব ভাই প্রথম এসেছিল। একটা জিনিস তোরা খেয়াল করেছিলি,
উনি কিন্তু বারবার অন্যার দিকে তাকাচ্ছিল, যেন কতদিনের চেনা। অবশ্য চেনারই তো, ব্যাটার বিয়ে করা বউ। এবার আমি ক্লিয়ার, উনি অনন্যার জন্য সেদিন রঙ্গন ভাইয়ের বাসায় এসেছিল। কিন্তু বিয়েটা হলো কবে? এখানে আসার পর না আরো আগে? তন্ময় ভাবুক অবস্থায় প্রশ্ন করে। 1 মিনিট, তোরা এসব কি বলছিস? বিয়ে মানে? কার বিয়ে? সব মাথার উপর দিয়ে যাচ্ছে। শান্ত বসে আবার এক গ্লাস পানি মেরে দিল, এরপরে চিত্ত করে বলল, ভাই, তোমার নবাব ভাই আমাকে অনন্যা আপার হাফ প্যান্ট, বাংলা কথা বুঝো না? তন্ময় বিস্ফোরিত ননে তাকালো, যেন ছোটখাটো একটা বজ্রপাত পড়লো ওর মাথায়। এক বুক আশ্চর্য ভাব নিয়ে জিজ্ঞেস করলো, ভাই এসব কেমনে সম্ভব? সেটা অনন্যাকে গিয়ে জিজ্ঞেস কর। বলে বিরক্তির শ্বাস ছাড়লো শান্ত। তন্ময় আবারও বলল, তাহলে এতদিন নওয়াব ভাই আর অনন্যা একবারও বলল না কেন? ওরা যে স্বামী স্ত্রী, বহুবার তো মুখোমুখি হয়েছিল। তাসরিফ চিন্তিত ভঙ্গিমাতে বলল, আমার মনে হয় গুরুতর গন্ডগোল আছে। অনন্যাকে যখন নওয়াব ভাই নিজের স্ত্রী হিসেবে দাবি করছিল, তখন কিন্তু অনন্যা সম্পূর্ণ নীরব ছিল ঠিকই, কিন্তু ওর চোখ মুখে আলাদা এক নীরব আগুন জ্বলতে দেখতে পেয়েছিলাম। একটা জিনিস খেয়াল করেছিস তোরা? অনন্যা কিন্তু নওয়াব ভাইকে দু চোখকেও সহ্য করতে পারতো না। ওই দিন রঙ্গন ভাইয়ের বাসায় দেখছিলি না কেমন ওনার উপর খেপে গেছিল? শুভ তাসরিফের মুখের কথা কেড়ে নিয়ে বলল, আরেকটা কথা, নওয়াব ভাইয়ের ভাষ্য মতে অন্য তো ওনার বউ, তাহলে এই 5টা বছর একবারও তিনি ওর খোঁজ নিতে আসলেন না কেন? অনন্যাকে যতবার ওর পরিবার সম্বন্ধে জিজ্ঞেস করা হতো, সে বলতো আমার কেউ নাই, অথচ ওর সবই ছিল। কিন্তু এর কারণ কি? কি এমন ঘটেছিল যার কারণে সে সবসময় নিজেকে এতিম পরিবারহীন বলতো? ভয়ঙ্কর কিছু তো নিশ্চয়ই ঘটেছিল। বলেই শান্ত থামে। তাসরিফ বলে, রঙ্গন ভাইয়ের জন্য আমার বড্ড চিন্তা হচ্ছে। আমার ধারণা মতে তিনি অনন্যাকে পছন্দ করেন। এভাবে অনন্যাকে ছেঁকা দেওয়া মোটেও অনন্যার উচিত হয়নি। এই শাস্তি হিসেবে অনন্যাকে ফাঁসিতে ঝুলানো হোক। বলে হু হু করে সে হেসে দিল। সেই সঙ্গে সকলে যোগ দিল। তন্ময় বলে, আসলেই ভালো কথা বলেছিস, আমিও বেশ সিরিয়াস। আমারও রঙ্গন ভাইয়ের জন্য বড্ড চিন্তা হচ্ছে। বিষয়টি তিনি কিভাবে নিচ্ছেন? শুভ উঠে দাঁড়ায়, হাত পা টান টান করে বলে, ভাই, ওনাদেরটা ওনারা বুঝে নিবেন। সেসব ভেবে তোদের মজা লস করার কোনো দরকার নেই ভাই, তোরা থাক, আমি গেলাম। আমি এমনিতে হাই প্রেশারের রোগী, এত বলে চিন্তা নিতে পারি না আমি। তাসরিফ দৌড়ে শুভের পিছে ছুটল। আরে দাঁড়া, আমায় নিয়ে যা। মধ্য দুপুরে তন্ময়ের আম্মু ফোন করে কান্নাকাটি শুরু করে দিল। এরপরে জানালো গতকাল রাত্রে তন্ময় বাড়ি ফেরেনি। সেই গতকাল রাত থেকে তার ফোন বন্ধ, সে লাপাত্তা, বাসাও ফিরেনি। কথা আরো জানতে পারলো শিবান্তির আজ দুপুরে সন্ধ্যার দিকে বিয়ে। মেইন সমস্যাটা এতক্ষণে শান্ত বুঝল যে তন্ময়ের আম্মুকে আপাতত বলেছে ব্যাপারটা সে দেখছে। ফোন কেটে তাসরিফ শুভদের ফোন করলো। ফোন কেটে শুভ তাসরিফদের ফোন করলো। ওদের ডেকে বাসায় আনলো। তরু, চিত্রা, লাবণী ওরাও ছিল। সকলে গোল হয়ে বসলো বৈঠকে। দুটো সিম তন্ময়ের, দুটোই বন্ধ। পরিচিত যে কয়েকটি জায়গা ছিল খোঁজ নিয়েছে, তারা যায়নি সেখানে, পায়নি ওর কোনো খোঁজ। সকলে গভীরভাবে চিন্তিত হয়ে পড়লো। তার খোঁজ পেল দুপুর 3টার পর। বাসায় ফিরেছে, তবে কারোর সঙ্গে কোনো কথা বলেনি। হাতটা কাটা ছিল, রক্ত শুকিয়ে গেছে, মুখটা বড়ই বিরস ছিল। এসব তন্ময়ের আম্মু বলেছে। তিনি ছেলে নির্বিকার ও তিমিরে ঢাকা মুখটার কথা মনে করে কেঁদে ফেললেন। ফের শুভ শান্ত ওনাদের বাসায় একবার যেতে বললেন। তারা যেন একবার বাসায় আসে। সে জবাবে বলেছে যাবে। তার আগে একটা কাজ করতে হবে, যেভাবে হোক শিবান্তির বিয়েটা আটকাতে হবে। কিন্তু কিভাবে? তাদের মধ্যে যে কজন আছে একটাও কাজের না। না, শিবান্তি ওদের কোনো কথা শুনতে আগ্রহী হবে। প্রবল দুশ্চিন্তার মধ্যে আচমকা শান্ত লাফিয়ে উঠল। ইয়েস, উপায় পেয়েছি। সকলে ওর মনোভাব শুনবার জন্য ওর উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ল। তরু প্রবল আগ্রহ নিয়ে জানতে চাইল, কি উপায় বল? শান্ত প্রগাঢ় আগ্রহ নিয়ে বলল, আমাদের সাহায্য করার মেশিন পেয়ে গেছি। একমাত্র এই বিপদ থেকে তিনিই বাঁচাতে পারেন। আর ওনার কথা শিবান্তি আর শিবান্তির ফ্যামিলি মানতেও বাধ্য। শুভ বিরক্ত সূচকে শুধালো, ভাই, লোকটা কে শুনি? নওয়াব তালুকদার। সকলে একসঙ্গে গভীরভাবে আশ্চর্য হয়। বিজলি ঝলকের ন্যায় চমকায়ও এক বুক কৌতূহলী নিয়ে জিজ্ঞেস করল, নওয়াব তালুকদার? হ্যাঁ, একমাত্র তিনিই আমাদের এখন সাহায্য করতে পারেন। যেমন দাপট ওনার, তেমনি সুনাম।
আর বক্তব্য দেওয়ার সময় জনশ্রোতাও ঠান্ডা হয়ে যায়। শুভ বিড়বিড় করে খোঁচা মেরে বলল। তাতে লাভ কি? বউকে তো আর ঠান্ডা করতে পারেন না। শান্ত ওকে ধমক ছুড়ল। এখন আমাদের এসব ভাবলে হবে না, সময় কম, সন্ধ্যার আগে বিয়ে ঠেকাতে হবে। এখন বিকাল 3টে বাজে। কিন্তু এখন ওনাকে পাবি কই? কেন? ফোনে। লাবণী বলে। শান্ত ফোন বের করে সরাসরি ওনাকে মেসেঞ্জারে ভিডিও কল দিল। প্রথমবার ধরলেন না তিনি, বড়ই ব্যস্ত দেখালো। যদিও ওনার মতন লোকদের দর্প বেশি, তবুও এছাড়া অন্য কোনো রাস্তাও তো খোলা নেই। দ্বিতীয়বার কল দেওয়ার পর রিসিভড হলো। শান্তের মুখটা দেখে উনি চোখ মুখ কিঞ্চিত কুচকালেন। রাস্তায় আছেন বোঝা গেল, মাথায় হেলমেট, বাইক চালাচ্ছেন। শান্ত সালাম দিয়ে জিজ্ঞেস করলো, উনি নাওয়া ভাই ভালো আছেন? জবাবে বললেন, লবণের মতন আছি, সারা শরীর বেয়ে নোনা জল ঝরছে।